আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। পৃথিবীটা কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে, তাই না? আজ আমরা 2026 সালের 6 জুনের ঠিক এই মুহূর্তের বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় ধরনের কিছু ভূ রাজনৈতিক পরিবর্তন এবং এর পাশাপাশি তৃণমূল পর্যায়ের দারুণ কিছু শক্তিশালী আন্দোলন নিয়ে আলোচনা করব। পরাশক্তিগুলোর নিত্য নতুন সংঘাত আর ডিজিটাল দুনিয়ায় তরুণদের এই যে নতুন বিপ্লব, এগুলো আসলে আমাদের বিশ্বকে ঠিক কিভাবে বদলে দিচ্ছে। চলুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। আজকের মূল বিষয়গুলো হলো মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মাত্রা, রাশিয়া ইউক্রেন ও পরাশক্তির সমীকরণ, ভারতে তরুণদের অভিনব আন্দোলন, গৃহকর্মী থেকে রাজ্যের মন্ত্রী হওয়ার চমকপ্রদ গল্প এবং সবশেষে স্বাস্থ্য সংকট ও বিশ্বকাপ প্রস্তুতি। ব্যাস, এই হলো আমাদের আজকের রোডম্যাপ। শুরুতেই চলুন যুক্তরাষ্ট্রের দিকে নজর দিই। 35% সংখ্যাটা খেয়াল করুন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার মাত্র 15 মাসের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ঠিক এই তলানিতে এসে ঠেকেছে। এর পেছনে মূলত কাজ করছে তার সরকারের কিছু বিতর্কিত শুল্ক নীতি আর মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে সামরিক হস্তক্ষেপ। আর এখান থেকেই আসে আমাদের প্রথম বিষয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মাত্রা। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণটা একটু বোঝার চেষ্টা করুন। ব্যাপারটা অনেকটা দাবার ছকের মতো। একদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহকে পিছু হটার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইরান যে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সরাসরি আত্মসমর্পণ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। এর মাঝখানে সবচেয়ে বিপদে পড়েছে কুয়েত। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় তারা এখন ইরানের হামলার শিকার হচ্ছে। স্বভাবতই কুয়েত তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পর যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি নিরাপত্তা ও আশ্বাস চাইছে। পুরো পরিস্থিতি আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপ। তবে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, কূটনৈতিক পরিসরেও কিন্তু উত্তাপ বাড়ছে। গাজায় ইসরায়েলের কার্যক্রমের জেরে ফ্রান্স রীতিমতো যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে দিয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডের পদক্ষেপটা আরও কড়া। তারা ইসরায়েলের শীর্ষ 2 মন্ত্রীকে তাদের ভূখণ্ডে প্রবেশের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। বুঝতেই পারছেন আন্তর্জাতিক রাজনীতিতে এটা কতটা বড় একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার চলুন পূর্ব ইউরোপের দিকে যাই। আমাদের দ্বিতীয় বিষয় রাশিয়া ইউক্রেন ও পরাশক্তির সমীকরণ। 4 বছর ধরে চলা এই যুদ্ধে এখন একটা স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটা খোলা চিঠির মাধ্যমে সুইজারল্যান্ড বা তুরস্কের মতো নিরপেক্ষ দেশে শান্তি আলোচনার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু বিপরীত দিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার পুরনো অবস্থানে অনড়। তিনি চাইছেন সেই আগের অ্যাঙ্কারেজ আলোচনার শর্ত অনুযায়ী ইউক্রেন তাদের কিছু ভূখণ্ড ছেড়ে দিক। মানে 2 পক্ষ একেবারেই 2 মেরুতে অবস্থান করছে। আর মাঠের রূঢ় বাস্তবতাটাও কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই মুহূর্তে রাশিয়া দাবি করছে যে লুহান্স্ক অঞ্চলের 100% এবং দোনেৎস্ক অঞ্চলের 85%ই এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সামরিক ও ভৌগোলিক দিক থেকে এই বিশাল দখলদারিত্ব স্বাভাবিকভাবেই আলোচনা টেবিলে তাদের অবস্থানকে বেশ ভারী করে তুলছে। এরই মধ্যে পরাশক্তিগুলোর ভেতরেও কিন্তু বড় ধরনের রদবদল ঘটছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ ভুলে 226 ভোটে পাস হয়ে গেছে বিশাল এক ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট। আর ঠিক এমন একটা সময়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করছেন। বিশ্ব রাজনীতির এই যে নতুন মেরুকরণ, এটা নিশ্চিতভাবেই আগামী দিনের বৈশ্বিক জোটগুলোর গতিপথ বদলে দেবে। যুদ্ধের ময়দান থেকে এবার চলুন একটু ডিজিটাল দুনিয়ায় ঢু মারা যাক। আমাদের 3 নম্বর টপিক, ভারতে তরুণদের অভিনব আন্দোলন। আন্দোলনের সূত্রপাতটা বেশ চমকপ্রদ। ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের নিয়ে একটি মন্তব্য করেন। তিনি তাদের ভুয়া ডিগ্রিধারী এবং তেলাপোকা বা ককরোচের সাথে তুলনা করেছিলেন। ব্যাস, আর যায় কোথায়? এই একটা কথাই ভারতের লাখ লাখ শিক্ষিত বেকার তরুণের মনের ক্ষোভে যেন রীতিমতো ঘি ঢেলে দেয়। আর এই ক্ষোভ থেকেই অবিশ্বাস্য দ্রুত গতিতে জন্ম নিল ব্যঙ্গাত্মক এক নতুন প্ল্যাটফর্ম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আপনি শুনলে অবাক হবেন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ইনস্টাগ্রামে এই দলটির ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2 কোটিতে। ভাবা যায় তরুণ সমাজের জমে থাকা হতাশা যে কতটা তীব্র, এই 2 কোটি সংখ্যাটাই তার সবচেয়ে বড় প্রমাণ।
অনলাইনের একটা সাধারণ মিম কিভাবে বাস্তবে রূপ নেয় তার টাইমলাইনটা একটু দেখুন। মে মাসের মাঝামাঝি সময়ে জাস্ট একটা আদালতের মন্তব্যের জের ধরে অনলাইনে এর শুরু। এরপর মে মাসের শেষ দিকে 2 কোটি ফলোয়ার, আর 6 জুন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে খোদ বস্টন থেকে উড়ে এলেন দিল্লিতে। শনিবার সকাল 8টায় একেবারে দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে শুরু হয়ে গেল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের সশরীরে প্রতিবাদ। একেবারে যাকে বলে স্ক্রিন থেকে স্ট্রিট। ভারতেই যখন আছি তখন চলুন তৃণমূল পর্যায়ের একটা অবিশ্বাস্য গল্প শুনে নিন। 4 নম্বর বিষয়, গৃহকর্মী থেকে রাজ্যের মন্ত্রী। ৩,২০০ রুপি। আজকের দিনে এই অঙ্কটা হয়তো খুব সামান্য মনে হতে পারে, তাই না? কিন্তু এক সময় এই সামান্য কটা টাকার বিনিময়ে অন্যের বাড়িতে থালা বাসন মাজা কাজ করতেন কলিতা মাঝি নামের এক নারী। এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু তার রাজনৈতিক জার্নিটা আক্ষরিক অর্থেই রূপকথাকে হার মানায়। অন্যের বাড়ি কাজ করা থেকে শুরু করে একেবারে বুথ পর্যায়ে কর্মী হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। 2021 সালের নির্বাচনে 12,000 ভোটে হেরে গিয়েছিলেন, কিন্তু দমে যাননি। এই হার না মানা মানসিকতার ফলস্বরূপ 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি অভাবনীয় জয় পান এবং এখন তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। এই গল্পটা বারবার প্রমাণ করে যে অদম্য ইচ্ছা থাকলে সমাজের সবচেয়ে উঁচু আর কঠিন দেয়ালটাও ভেঙে গুড়িয়ে দেওয়া সম্ভব। এবার আজকের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। 5 নম্বর বিষয়, স্বাস্থ্য সংকট ও বিশ্বকাপ প্রস্তুতি। দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রথমেই আসি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর চরম একটা সংকটের কথায়। সেখানে ইবোলা ভাইরাসের প্রকোপ ভয়ঙ্কর আকার নিয়েছে। 363 জন আক্রান্ত, 62 জনের মৃত্যু হয়েছে ইতোমধ্যে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক আর অবিশ্বাস। তারা এতটাই ভয় পেয়ে আছে যে যারা নিরাপদ দাফনের কাজ করছে বা যারা স্বাস্থ্যকর্মী তাদের উপর উল্টো হামলা চালাচ্ছে। বুঝতেই পারছেন মানুষের এই ভীতি পরিস্থিতিকে কতটা জটিল করে তুলছে। তবে মুদ্রার উল্টো পিঠে কিন্তু আনন্দদায়ক খবরও আছে। আগামী 2026 ফিফা বিশ্বকাপ সামনে রেখে উত্তর আমেরিকার স্বাগতিক শহরগুলো এখন রীতিমতো উৎসবের আমেজে। লাখ লাখ ফুটবল ফ্যানদের বরণ করে নিতে তারা তাদের আইকনিক সব খাবার সাজিয়ে রাখছে। মেক্সিকো সিটি স্ট্রিট টাকোস, ফিলাডেলফিয়ার বিখ্যাত উইথ অর উইদাউট চিজ স্টেক, টরন্টোর সিগনেচার পুতিন কিংবা মায়ামির ঐতিহ্যবাহী